অনলাইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ, সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান। আমরা আজকে গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। গণিতের ত্রিকোণমিতির দূরত্ব এবং উচ্চতা বিষয়ক অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। দূরত্ব এবং ও উচ্চতা বিষয়ক আমরা আলোচনা করব গণিতের ত্রিকোণমিতির দূরত্ব এবং উচ্চতা বিষয়ক অঙ্ক। অতি প্রাচীনকাল থেকেই দূরবর্তী কোনো স্থানে অবস্থিত স্থাপনা, গাছ, টাওয়ার এগুলার দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করা হয়। দীর্ঘদিন যাবৎ এইভাবে আসতেছে। আমরা এখন দূরত্ব এবং উচ্চতা নির্ণয় করতে গেলে যে বিষয়গুলো প্রথমে আলোচনা করা দরকার, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন এখানে আমাদের দরকার ভূরেখা। আমরা আলোচনা করব প্রথমে ভূরেখা। ভূরেখার আরেকটা নাম আছে শয়নরেখা। ভূরেখা বা শয়নরেখা, ঊর্ধ্বরেখা, আরেকটা নাম উলম্ব রেখা। উলম্ব রেখা। 3 নম্বরে আমরা আলোচনা করব উলম্ব তল। উলম্ব তল। এই 3টে জিনিস নিয়ে আমরা আলোচনা করব, তারপরে আমরা অন্য দিকে যাব। তাহলে ভূরেখা বা শয়নরেখা কি? ভূরেখা ভূমির উপর যে রেখা, এটা ভূমি, এই ভূমির উপর এই যে একটা রেখা, মনে করি এই একটি রেখা, এটি হলো কি ভূরেখা। বা ভূমির উপর অবস্থিত যে রেখা, বক্ররেখা না, সরল রেখা, ভূমির উপর অবস্থিত যে সরল রেখা, এটাই হলো ভূরেখা বা শয়নরেখা। এখন আসতেছে কি ঊর্ধ্বরেখা। ঊর্ধ্বরেখা হলো ভূমির থেকে লম্বভাবে যে রেখা, এটাই হলো ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। ভূমির থেকে লম্বভাবে যে রেখা, সেটাই হলো ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। এখন আসতেছি উলম্ব তল। ভূমির উপর আমরা যদি এখন এটাতে যদি ত্রিভুজ বানাই, ত্রিভুজ ABC, এই ABC এই ত্রিভুজটা এটি একটা তল, এটা ভূমির উপর লম্বভাবে অবস্থিত, এটাই হলো কি উলম্ব তল। এটা হলো সমকোণ, সমকোণ। তাহলে ভূমির উপর অবস্থিত এ বিন্দু, তাহলে AB এলো ভূরেখা। এটা হলো ভূরেখা। বি বিন্দুতে লম্বভাবে অবস্থিত BC, এটা হলো উলম্ব রেখা। উলম্ব রেখা। এটা একটা সূক্ষ্মকোণ, আমরা সূক্ষ্মকোণটা ধরলাম কি থিটা। তাহলে ভূরেখা, শয়নরেখা, ভূরেখা বা শয়নরেখা, ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা, আর একটা হলো কি উলম্ব তল। তাহলে ভূমির উপর কোন তল অবস্থিত? ভূমির উপর ABC তলটি অবস্থিত, এটাই হলো কি উলম্ব তল। তাহলে আমরা এখন 3টে জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব উন্নতি কোণ, অবনতি কোণ। উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণ 2 নম্বরে আমরা আলোচনা করব। অবনতি কোণ।
এটা ভূমির উপর, ভূমির থেকে উপরে, ভূমির সমান্তরাল একটা রেখা, আমরা রেখাটার নাম দিলাম এবি একটি রেখা। এবি রেখার উপরস্থ ও একটি বিন্দু নিলাম। এবি রেখার উপরস্থ ও একটি বিন্দু। ভূমি এদিকে, ভূমি এদিকে, এই ভূমির সমান্তরাল এই রেখা, এই রেখার এদিকে নিচের অংশ, নিচের দিকে ভূমি, এটা হলো উপরের দিকের অংশ। এখন ভূমির সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু, উপরের একটা বিন্দু নিলাম পি। উপরের বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে, তাহলে ভূমির সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে এটাই হলো উন্নতি কোণ। ভূমির উপরস্থ কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে সেটি হলো কি কোণ? উন্নতি কোণ। এটাই উন্নতি কোণ। এখন ভূমির নিচের আরেকটি বিন্দু আমরা নেই, সংজ্ঞাটা এইভাবে দিই, তাহলে আমরা এইভাবে বলি যে ভূমির উপরস্থ কোনো, ভূমির সমান্তরাল রেখার, ভূমির সমান্তরাল রেখাকে এবি, এই রেখার উপরস্থ একটি বিন্দুর, উপরস্থ কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো উন্নতি কোণ। ঠিক একইভাবে ভূমির নিচের একটা বিন্দু নিলাম, সমান্তরাল রেখার নিচের একটা বিন্দু নিলাম কিউ, তাহলে কিউ বিন্দুটি ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে এটাই হলো অবনতি কোণ। অবনতি কোণ, তাহলে উন্নতি কোণ এবং অবনতি কোণ। আমি আবার বলছি যে ভূমির সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে এটাই উন্নতি কোণ। ভূমির সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূমির সাথে যে কোণ উৎপন্ন করে, আর সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় অবনতি কোণ। আমরা যদি এটাকে যদি ত্রিভুজের মাধ্যমে দেখাই, মনে করি এবিসি একটি ত্রিভুজ, এটা সমকোণ, তাহলে এটা উলম্ব রেখা, তাহলে উলম্ব রেখার শীর্ষবিন্দু এটা, শীর্ষবিন্দু এই ভূমির উপরস্থ বিন্দুতে যে কোণ উৎপন্ন করবে এটাই উন্নতি কোণ। আবার এই কোণটা হবে, আমরা যদি এইভাবে বলি, এই যে কোণটা এটাই হলো অবনতি কোণ। আর এটাই উন্নতি কোণ, অবনতি কোণ। তাহলে আমরা কি ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের ভূমিকে বিসি, উচ্চতা এবি, তাহলে ভূমির শীর্ষের উন্নতি, তাহলে শীর্ষবিন্দু এ, শীর্ষের উন্নতি কোন বিন্দুতে? সি বিন্দুতে উন্নতি অ্যাঙ্গেল এ সি বি। আবার এডি আর বিসি যদি সমান্তরাল হয়, অর্থাৎ এই রেখার সমান্তরাল এটা, তখন আমরা এই কোণটাই হলো কি কোণ? অবনতি কোণ। তাহলে আমাদের উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা হলো। এখন আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত। এগুলো আমরা আগেও আলোচনা করছি, আমরা আরেকটু আলোচনা করি ত্রিকোণমিতিক অনুপাত। এ বি সি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল বি সমকোণ, থিটা সূক্ষ্মকোণ। এ বি সি সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল এ বি সি বা অ্যাঙ্গেল বি সমকোণ, অ্যাঙ্গেল এ সি বি বা থিটা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের যে এটা বিপরীত বাহু, এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা কি? লম্ব বা উলম্ব রেখা, লম্ব বা উলম্ব রেখা। সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু বিসি বা শয়ন রেখা বা ভূরেখা,
সমকোণের যেটা বিপরীত বাহু সেটা হলো কি অতিভুজ। তাহলে আমরা এখানে তিনটা জিনিস পেলাম। এটা হলো লম্ব রেখা, সংক্ষেপে যদি বলি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমরা এখন এটার থেকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। ত্রিকোণমিতিক অনুপাতের আমরা আগে বিভিন্ন সময় আমরা আলোচনা করছি, আবার পুনরায় একটু আলোচনা করি। সাইন থিটা, সূক্ষ্মকোণকে থিটা, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটা কোন বাহুর অনুপাত? সাইন হলো লম্ব এবং অতিভুজের অনুপাত, অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই ভূমি। তারপরে আসি আমরা কস থিটা, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। তাহলে সাইন থিটা লম্ব এবং অতিভুজের অনুপাত, কস থিটা ভূমি এবং অতিভুজের অনুপাত, ট্যান থিটা লম্ব এবং ভূমির অনুপাত। অর্থাৎ আমরা যদি লম্ব এবং অতিভুজের ভিতরে সম্পর্ক স্থাপন করি, তাহলে লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্কটা হলো সাইন থিটা লম্ব বাই অতিভুজ, অথবা আমরা উল্টাটাও লিখতে পারি, সেটা হলো সাইন থিটার বিপরীত হলো কুসেক থিটা। কুসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, দুইটা বাহুর অনুপাত লম্ব এবং অতিভুজ। সুতরাং আমরা এই অঙ্কগুলা করতে আমাদের সাইন কস ট্যান এই তিনটা জানলেই হবে, কুসেক সেক বা কট জানার তেমন প্রয়োজন নাই। কস থিটার বিপরীত সেক থিটা, তাহলে বিপরীত, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। ট্যান থিটার বিপরীত কট থিটা, তাহলে লম্ব বাই ভূমি, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, কট থিটা হলো ভূমি বাই লম্ব। তাহলে এই অধ্যায়ের অঙ্ক করতে আমাদের কুসেক থিটা, সেক থিটা, কট থিটা ব্যবহার না করলেও চলবে। আমরা ব্যবহার করব সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আমরা এই পর্যন্ত ব্যবহার করব। তাহলে সাইন থিটা হলো লম্ব এবং অতিভুজের অনুপাত, কস থিটা হলো ভূমি এবং অতিভুজের অনুপাত, ট্যান থিটা হলো লম্ব এবং ভূমির অনুপাত। এই হলো ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, এখন ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়, এখানে আমাদের 0 ডিগ্রি আর এবং 90 ডিগ্রির কোনো প্রয়োজন নাই। আমাদের এখানে দরকার পড়বে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত জানলেই আমাদের হবে। আমাদের 0 ডিগ্রি এবং 90-র এখানে দরকার নেই, আমাদের তার কি 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 45 ডিগ্রি, 30, 60, 45। এখন 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা তখন বলছিলাম সমগ্র ত্রিভুজের থিটা সূক্ষ্মকোণ নিয়েছিলাম। এখন 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে তাহলে আমরা ত্রিভুজটা কীভাবে অঙ্কন করব? 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব বড়, 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব গ্রেটার দেন ভূমি হয়। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব লেস দেন ভূমি হয়। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে
লম্ব সমান ভূমি হয়। অর্থাৎ 30 ডিগ্রি কোণ করে যখন ত্রিভুজটা অঙ্কন করব তখন লম্বটা থার্টি ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি বড়, লম্ব ছোট। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব বড়, ভূমি ছোট। আর 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব আর ভূমি সমান হবে। আমরা ত্রিভুজ অঙ্কন করে দেখাই। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে এই লম্ব ভূমি, লম্ব ছোট এ বি সি, এটা সমকোণ। এই সূক্ষ্মকোণ 30 ডিগ্রি। এখন আসি 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব বড়, ভূমি ছোট। সিক্সটি ডিগ্রি এ বি সি সমকোণ। এখন আসি 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান। সমকোণ। আচ্ছা, তাহলে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব ছোট, ভূমি বড়। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্বই বড়, ভূমি ছোট। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান সমান। চিত্রগুলো আমরা অঙ্কন করার সময় এগুলো হলো আনুপাতিক চিত্র, একবারে হুবহু সঠিক হইতেই হবে এমন না, মোটামুটিভাবে বোঝার সুবিধার্থে বোঝা গেলেই হয়েছে। আমরা আরেকটা জিনিস খেয়াল করি, আমরা নেওয়ার সময় আরেকটু খেয়াল করব, এই বাহু আর এই বাহুর ভিতরে একটা সম্পর্ক আছে, কাছাকাছি যাবে। যেমন এই বাহুর দৈর্ঘ্য যতটুকু, এই বাহুর দৈর্ঘ্য তার দ্বিগুণ যদি নেই, তাহলে এই চিত্রটা মোটামুটি সুন্দর হয়ে যাবে। আমাদের এখানে 30 ডিগ্রি কোণ কম্পাসের সাহায্যে অঙ্কন করার কোনো প্রয়োজন নাই। আমরা অঙ্কন করার সময় এটা একটু খেয়াল করব, ভূমিটা যতটুকু নিব 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্বটা তার অর্ধেক নিব, অথবা লম্ব যতটুকু নিব ভূমি তার দ্বিগুণ নিব। ঠিক 60 ডিগ্রি কোণের তার উল্টা কথা, লম্ব যতটুকু নিব ভূমি তার অর্ধেক নিব, অথবা ভূমি যতটুকু নিব লম্ব তার দ্বিগুণ নেব। আর 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান সমান হবে, লম্ব যতটুকু ভূমি ততটুকু। তাহলে এই বিষয়গুলা আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, প্রথমে আমরা আলোচনা করছি ভূরেখা বা শয়ন রেখা, ঊর্ধ্বরেখা, উলম্ব রেখা, আর হলো উলম্ব তল। তারপরে আমরা আলোচনা করছি উন্নতি কোণ, অবনতি কোণ। তারপরে আলোচনা করলাম আমরা ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। আমরা এখন সর্বশেষ আলোচনা করলাম ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে কিভাবে ত্রিভুজ অঙ্কন করা যায়, অনুপাতের মানের সাহায্যে কিভাবে ত্রিভুজ অঙ্কন করা যায়। এখন আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করে যাই, আমরা 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের একটু খেয়াল করি। আমরা আগেও পড়ছি এই বিষয়গুলা, যেমন সাইন 30 ডিগ্রি, এই বিষয়গুলো তোমরা একটু মুখস্থ করে নিও। সাইন 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, এই মানগুলো মুখস্থ করতে হবে। সাইন 30 ডিগ্রি মান হাফ, 90 ডিগ্রি মান হলো √3/2, সাইন 45 ডিগ্রি সমান হলো 1/√2। সাইন 60 ডিগ্রি মান ঠিক আছে না? √3/2। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এখন কস বের করব। cos 30 ডিগ্রি
cos 60 degree cos 45 degree এই মানগুলোর উল্টা সরি সাইন 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি মান যা cos 60 ডিগ্রি মান তাই সাইন 30 ডিগ্রি মান হাফ cos 60 ডিগ্রি মান হাফ সাইন 60 ডিগ্রি মান √3/2 cos 30 ডিগ্রি মান √3/2 সাইন 45 এর মান যা cos 45 এর মানও তাই এগুলো গেল কি সাইন কস এখন বাকি থাকলো কে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি শেষ এখন থাকলো tan 30 ডিগ্রি tan 45 ডিগ্রি tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি tan 45 ডিগ্রি tan 60 ডিগ্রি আমরা মানগুলা ক্যালকুলেশন করে বের করা যাবে ক্যালকুলেশন করে বের করতে গেলে সময় লাগবে মুখস্থ করাই ভালো তারপরও আমি ক্যালকুলেশনটা দেখাই দিই যেমন আমরা আমাদের একটা অনুপাত জানি যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা তাহলে tan যদি আমি 30 ডিগ্রি বের করি tan 30 ডিগ্রি সমান sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি sin 30 ডিগ্রি মান কত হাফ sin 30 ডিগ্রি মান হাফ cos 30 ডিগ্রি মান কত √3/2 এখন আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি কি আসে তাহলে হাফ গুণন 2 কত √3 2 কাটা গেল 1/√3 1/√3 অর্থাৎ tan 30 ডিগ্রি মান আমরা কি পেলাম 1/√3 tan 30 সমান 1/√3 ঠিক একইভাবে tan 45 ডিগ্রি মানে কি sin 45 cos 45 sin 45 এর মান 1/√2 cos 45 এর মান 1/√2 একই জিনিস তাহলে এই sin 45 এর মানকে cos 45 এর মান দ্বারা যদি ভাগ করি 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে একই মান তাহলে ভাগফল কত হবে 1 tan 60 ডিগ্রি মানে কি sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি sin 60 ডিগ্রি মান √3/2 cos 60 ডিগ্রি মান 1/√2 তাহলে tan 60 ডিগ্রি মান আসে √3 এই পর্যন্ত পড়লেই আমাদের মোটামুটি আমরা এই অধ্যায়ের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো শিক্ষার্থীবৃন্দ তোমরা আগামী ক্লাসে নেক্সট ক্লাসে তোমরা এই বিষয়গুলো আজ যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এই বিষয়গুলো একটু পুরোভাবে তোমরা একটু আয়ত্ত করবে আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়গুলোর দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান করব ধন্যবাদ সবাইকে শেষ করছো না ধরো খুলো